একজন রিটায়ার্ড মেরিন অফিসার যে কিনা হঠাৎ করে জড়িয়ে পড়ে এক ডাকাত চক্রে। একজন দেশপ্রেমিক সৈনিক হঠাৎ সবকিছু ফেলে ডাকাতি করতে কেন গেল, আর তার এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় একের পর এক বিপদ। সে কি পারবে শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে? বন্দুকের গুলির শব্দ, ধোঁয়ায় ঢেকে যাওয়া বিল্ডিং, আর কারি কারি কালো টাকার লোভ, আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বাবা যে শুধুমাত্র তার ছেলের কাছে ফেরার জন্য চাই মাত্র $32,480। বন্ধুরা, কি ভাবছেন? এটা কি শুধুই একটি চোর পুলিশের গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর মানবিক অনুভূতি? সব প্রশ্নের উত্তর পেতে চলুন চলে যাই 2024 সালে মুক্তিপ্রাপ্ত দুর্দান্ত সিনেমা এর গল্পে। এই মুভিতে আপনি পাবেন অ্যাকশন, কমেডি, ইমোশন আর চমকে দেওয়া সব মুহূর্ত। সবাইকে স্বাগত জানাই সিনেমা কাব্যর আজকের গল্পে। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতেই দেখা যায় আমাদের মেইন ক্যারেক্টার রোরিকে। একসময় তিনি ইউএস মেরিনে চাকরি করলেও এখন সে কাজ করে খুব সাধারণ একটি জায়গায়। একদিন সে বসে কথা বলছে ডক্টর রিভেরার সাথে। রিভেরা তাকে প্রশ্ন করে, তুমি কি তোমার কাজের জন্য অনুতপ্ত? রোরি হেসে উত্তর দেয়, ভুল করেছি ঠিকই, কিন্তু অনুতপ্ত নই, বরং আমি খুশি। কিন্তু কি এমন কাজ সে করেছে জানতে হলে চলুন ফিরে যাই তার অতীতে। কিছুদিন আগে ক্লাবো নামের একজন লোক রোরিকে একটি গোপন জায়গায় ডেকে পাঠায়। সেখানে তার দেখা হয় এক চোর মাফিয়ার সাথে। এমন সময় ক্লাবো হাজির হয় তার বস মিস্টার বেসেগাইকে নিয়ে। তাদের মূলত কাজ চুরি, ডাকাতি, ব্যাংক হ্যাক, সবই তাদের নিত্যদিনের ব্যাপার। কিন্তু এবার তারা চায় বড় কিছু করতে। কিছুক্ষণ পর সেখানে আসে বেসেগাইয়ের পার্টনার রিচি। তারা সবাই মিলে শুরু করে বিশাল এক মিশনের পরিকল্পনা। অন্যদিকে বোস্টনে আসছে মেয়র ইলেকশন। সবাই ভাবছে আগের মেয়র মিশেল এবারও জিতবে, কারণ তার হাতে আছে অনেক ক্ষমতা, আছে কালো টাকার পাহাড়। এই টাকাগুলো সব থাকবে মিশেলের ফেভারিট হোটেল ওয়ারফের এক বিশাল লকারে। বলাই বাহুল্য, সকল টাকাগুলি কালো টাকা এবং ক্যাশ। বছরের পর বছর মানুষ আর সরকারকে ঠকিয়ে মিশেল বানিয়েছে নিজের সাম্রাজ্য। তবুও সবাই বিশ্বাস করে এবারও মেয়র হবে মিশেল। তার বিপরীতে দাঁড়িয়েছে একজন চীনা আমেরিকান প্রার্থী চুই, কিন্তু কেউ তার জয়ের সম্ভাবনা দেখছে না। এদিকে বেসেগাই ঠিক করেছে ইলেকশনের রাতে সেই লকার থেকে সমস্ত টাকা চুরি করবে। সে রাতে হোটেলে হবে মিশেলের বিজয় উৎসব। সবাই থাকবে ব্যস্ত পার্টিতে, আর ঠিক তখনই চালানো হবে অপারেশন। কারণ পরদিন সকালে টাকাগুলো সরিয়ে ফেলা হবে মেয়র অফিসে। বেসেগাই তাদের জানায় ওই লকারে থাকবে এত টাকা যা তারা জীবনে কল্পনাও করেনি। যদি এই প্ল্যান সফল হয় তাহলে সবাই হয়ে যাবে লালে লাল। কিন্তু এতে রোরির তেমন কিছুই চাওয়ার নেই। সে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমার দরকার শুধু $32,480। এর $1 কম হলেও চলবে না, এর বেশিও আমার লাগবে না। বেসেগাই তার কথা মেনে নেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে রোরির কেন এই নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাই দরকার। একটু অপেক্ষা করুন, উত্তরটি সামনেই জানতে পারবেন। তো এবার প্ল্যান চলছিল একদম ঠিকঠাক, কিন্তু রোরির মাথায় হঠাৎ প্রশ্ন, যদি চুই জিতে যায়? বেসেগাই হেসে উড়িয়ে দেয়, চীনা লোক কখনো মেয়র হতে পারে না। তারা ঠিক করে রোরি যাবে ভোটে করে হোটেলে, পেছনের সিঁড়ি ধরে সোজা কিচেনে ঢুকবে। সেখানে থাকবে বড় জোর 5-6 জন স্টাফ। তাদের বেঁধে রেখে সরাসরি ঢুকবে লকারে। প্ল্যান একদম নিখুঁত। আর কাজ শেষে ক্লাবও রোরিদের নিয়ে গা ঢাকা দেবে। পরিস্থিতি ঠান্ডা হলে রিচি সবার ভাগের টাকা বুঝিয়ে দেবে। রোরি তখন খাতায় সবকিছু লিখে রাখতে শুরু করে। ক্লাবও তাকে দেখে বলে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কেউ কি লিখে রাখে ভাই? রোরি হেসে বলে, এটাই আমার প্রথম ডাকাতি, তাই নার্ভাস লাগছে। অবশেষে ইলেকশনের রাত, সবাই তৈরি। ক্লাবও আগেই বলে দিয়েছিল 7 মিনিটের বেশি লাগলে কিন্তু পালাতে পারবো না। তারা বোটে চড়ে পৌঁছে যায় হোটেলে। পেছনের রাস্তা ধরে সোজা চলে যায় কিচেন। কিন্তু মাথায় বাজ পড়ে তখনই। সেখানে 5-6 জন নয়, স্টাফ ছিল 10 থেকে 15 জনেরও বেশি। রোরিরা তখন ভয় পেয়ে যায়, তবে ক্লাবও সবাইকে সাহস দেয়, সব ঠিক হয়ে যাবে, সামলে নিও। ঠিক তখনই একজন স্টাফ জানিয়ে দেয় মিশেল নয় বরং চুই নির্বাচনে জিতেছে। এই কথা শুনে রোরি আর ক্লাবর মাথার উপর যেন পুরো আকাশটাই ভেঙে পড়েছে। মুহূর্তের মধ্যেই সব প্ল্যান ভেস্তে যায়। সবচেয়ে স্টুপিড ব্যাপারটা কি ছিল জানো? তারা এত বড় একটি ডাকাতির প্ল্যান করেছে, কিন্তু ইলেকশনের রেজাল্টটাই চেক করতে ভুলে গেছে। খুব আশ্চর্য লাগছে, তাই না? তবুও তারা হাল ছাড়ে না। তাদের মনে হচ্ছিল যেহেতু এই টাকাগুলো কালো টাকা, তাই ব্যাংকে রাখা হয়নি, নিশ্চয়ই এখনো লকারেই আছে। এই ভেবে ক্লাব ও লকার ম্যানেজারকে ভয় দেখিয়ে নিয়ে যায় লকারের সামনে। ম্যানেজার তাকে বুঝাতে চায় ভিতরে কিছুই নেই, কিন্তু ক্লাবও শোনে না। অবশেষে ম্যানেজার লকার খুলে দিলে দেখা যায় টাকা তো দূরের কথা, একটি কয়েনও নেই সেখানে, শুধু ছেঁড়া কাগজ পড়ে আছে। ম্যানেজার তখন বলে, টাকাগুলো সকালে সরিয়ে নেওয়া হয়েছে। মেয়র মিশেল ভেবেছিল নির্বাচনে জিতলে আরো অনেক টাকা আসবে, তাই আগের টাকাগুলোকে সরিয়ে নতুন টাকার জন্য জায়গা তৈরি রেখেছে। এটা শুনে ক্লাবও হতাশ হয়ে যায়, তবুও বলে ব্যাগ ভর্তি করে দিতে বলা হয়েছে, তাই কাগজ হোক ব্যাগে ভরো। ম্যানেজার তো অবাক, ডাকাতি করতে এসে কিনা শেষমেশ কাগজ নিয়ে যাচ্ছে, এমন বোকা কে আর আছে এই পৃথিবীতে। ঠিক তখন রোরি আর মার্ফি সেখানে পৌঁছে যায়। লকার খালি দেখে জানতে চায় যে টাকাগুলো কোথায় গেল। ক্লাবও তখন পুরো ঘটনা খুলে বলে। এরই মাঝে ম্যানেজার ক্লাবর উপর ঝাঁপিয়ে পড়ে, তার মুখের মাস্ক খুলে ফেলে। রেগে গিয়ে ক্লাবও তাকে মারতে গেলে রোরি আর মার্ফি তাকে বাধা দেয় এবং ক্লাবকে ধরে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বের হতে গিয়েই শুরু হয় নতুন বিপত্তি। তারা বেরোনোর রাস্তাই ভুলে গেছে, তাই এদিক সেদিক চক্কর কেটে রাস্তা খুঁজতে থাকে। এদিকে মেয়র মিশেল হার মানতে পারছিল না। সে বুঝে যায় যখন চুই অফিসে যাবে তখনই বেরিয়ে আসবে তার গত 4 বছরের সমস্ত দুর্নীতি। তখন তার জেল খাটা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক এমনই সময় ঘুরতে ঘুরতে রোরি এসে পড়ে মেয়রের সামনে। আর্মির চিফও সেখানে ছিল মেয়রের সাথে। তবুও তারা সাহস করে
করে সবাইকে জিম্মি করে ফেলে। সবার কাছ থেকে নিয়ে নেয় দামি ঘড়ি, টাকা পয়সা, এমনকি মেয়রের দাদার দেওয়া ব্রেসলেট। মেয়র মিশেল অনুরোধ করে এই ব্রেসলেটটা অন্তত রেখে দাও, এটা আমার দাদার সর্বশেষ স্মৃতি। কিন্তু ক্লাবও কোনো কথা শুনে না। ঠিক তখনই হঠাৎ এক লোক এসে গুলি চালাতে থাকে। সঙ্গে সঙ্গে আর্মির চিফ পাল্টা গুলি ছুড়ে তাকে মেরে ফেলে, কিন্তু সেই গোলাগুলিতে ক্লাবও মারা যায় আর মার্ফি গুরুতর আহত হয়। সবকিছু দেখে রোরি ভয় পেয়ে যায়, তবে সে মার্ফিকে একা ফেলে যেতে পারে না, ওকে নিয়েই পালাতে শুরু করে। সময় তখন খুবই কম, কারণ ক্লাব আগেই বলেছিল 6 থেকে 7 মিনিটের বেশি হলেই বিপদ। তাই তারা চেষ্টা করে বের হয়ে আসতে, কিন্তু বারবার ঘুরে গিয়ে আবার কিচেনেই পৌঁছে যায়। সেখানে তখন একজন গার্ডও ছিল। গার্ডকে দেখে রোরিও ভয় পেয়ে যায়। মার্ফি তখন গার্ডকে বন্দুক দেখিয়ে গাড়ির চাবিটি কেড়ে নেয় আর সেখান থেকে পালাতে শুরু করে। মার্ফির শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, তবু সে নিজেই গাড়ি চালাতে চায়। রোরি বললেও সে মানে না, কারণ মার্ফির সন্দেহ রোরি গাড়ি চালালে হয়তো ওকে ফেলে পালিয়ে যাবে, আর তাই এক হাতে গাড়ি চালাতে গিয়ে মার্ফি অসহায় হয়ে পড়ে। এ সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। ফলাফল পেছনে লাগে পুলিশ তাদের পিছু নিতে থাকে। মার্ফি জোর করে গাড়ি চালাচ্ছিল। পালাতে পালাতে হঠাৎ একটা শব্দ শুনে সে ভয় পেয়ে যায়। ফিস ফিস করে রোরিকে বলে, দ্রুত সিট বেল্ট পরে নাও। রোরিও কিছু না বুঝেই সিট বেল্ট পরে নেয়। এরপর মার্ফি গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ফাঁকা গোডাউনের ভেতর। দরজা ভেঙে ঢুকে গিয়ে গাড়ি থামিয়ে দ্রুত বাইরে চলে আসে। তার পেছনে পেছনে বেরিয়ে আসে রোরিও। রোরি অবাক হয়ে মার্ফিকে বলে, এটা কি করছো? মার্ফি জানায়, গাড়ির পেছনে কেউ বসে আছে, আমি শব্দ শুনেছি। রোরি তো হতবাক, গাড়ির ভেতরে কেউ থাকবে কি করে? মার্ফি তখন বোঝায়, ওরা যখন পালাচ্ছিল তখন মাত্র একজন গার্ডকে দেখেছে, তবে সেখানে থাকার কথা ছিল 2 জন গার্ড, মানে দ্বিতীয়জন নিশ্চয়ই গাড়ির ভিতর লুকিয়ে আছে। রোরি সেটা মানতে চায় না। সে ভাবে ওর ভিতর টাকার ব্যাগ আছে, এটা সেই টাকার ব্যাগেরই শব্দ। সে গেট খুলে চেক করতে যায়। মার্ফি বাধা দেয়, তবে না খুললেও বিপদ হবে। কিন্তু রোরির জেদের কারণে অবশেষে মার্ফি বাধ্য হয়ে গেট খোলে, আর ঠিকই গার্ড ভেতর থেকে অ্যাটাক করে বসে। ভাগ্য ভালো, মার্ফি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় আর বেঁচে যায়। এরপর 2 পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলে। মার্ফি গার্ডকে বলে, আমি 1 থেকে 3 গণনা করব, তার মধ্যে বেরিয়ে আসো। গার্ড তখন রাজি হয়। মার্ফি বলে 1, তারপর আর কিছু না বলে রোরিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গার্ড বেরিয়ে এসে দেখে তারা ততক্ষণে উদাও। তারা চলে যায় একটি বিল্ডিং এর সামনে। সেখানে দেখা যায় কিছু গাড়ি রাখ। মার্ফি একটা গাড়ি হ্যাক করে স্টার্ট দেয়। রোরি তো অবাক, তুমি চাবি ছাড়া গাড়ি চালাও কিভাবে? মার্ফি হেসে হেসে বলে, চোরদের এসব শেখা থাকে। তারা তখন গাড়িতে ওঠে। রোরি বলে, তুমি অসুস্থ, গাড়িটি আমি চালাই। মার্ফি না করে দেয়। মার্ফি বলে, গাড়িটি আমিই চালাই, তোমার প্রয়োজন নেই, তুমি বসে থাক আমার পাশে। কারণ তার ভয় রোরি যদি তাকে ফেলে পালিয়ে যায়। আর তারা গাড়ি চালিয়ে পৌঁছে যায় একটি হলুদ রঙের বাড়িতে। এটা ছিল মার্ফির প্রিয় বার, যার মালিক হলো কেলি। বাড়িটি তখন ফাঁকা ছিল, তাই তারা ওখানেই লুকিয়ে থাকে। অন্যদিকে মেয়র মিশেল খুব চিন্তিত। সে শহরের সেরা অফিসার ফ্রান্সিসকে দায়িত্ব দেয় তার ব্রেসলেট খুঁজে বের করার। ফ্রান্সিসের কাছে ব্যাপারটি অদ্ভুত মনে হয়, একটা ব্রেসলেটের জন্য মেয়র এত পাগল। তখন মিশেলের অ্যাসিস্ট্যান্ট জানায় এটার সঙ্গে মেয়রের দাদার স্মৃতি জড়িয়ে আছে, তাই মেয়র সাহেব এত পাগল। ফ্রান্সিস আর দেরি না করে ব্রেসলেটের খোঁজে বেরিয়ে পড়ে আর সবার আগে যায় রিচির কাছে। ফ্রান্সিস ভালো করেই জানতো এই গোটা কাণ্ডে রিচির কোনো না কোনো ভাবেই হাত আছে, তাই সে সোজা রিচির কাছে যায়। কিন্তু রিচি কিছুতেই কিছু স্বীকার করে না। ফ্রান্সিস চলে যেতেই রিচি সঙ্গে সঙ্গে ফোন করে বেসেগাইকে। তখন বেসেগাই ছিল অন্য এক শহরে গা ঢাকা দিয়ে। ফ্রান্সিসের কথা শুনে সে একটু চিন্তিত হয়ে পড়ে, তবে রিচিকে বলে, তুমি সবকিছু সামলাও, আমি ফোন রাখছি। এরপর রিচি ফোন করে দেয় রোরিকে। তখন সে জানতে পারে যে ক্লাবও মারা গেছে আর মার্ফিও এখন গুলিবিদ্ধ। রোরি জানায় তাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করলে মার্ফি টিকে থাকবে না। রিচি তাকে আশ্বাস দেয়, আমি দ্রুতই একজন ডাক্তার পাঠাচ্ছি তোমাদের কাছে। এটা শুনে রোরি কিছুটা স্বস্তি পায়। এরপর সে চুরি করা ব্যাগ খুলে দেখে সেখানে কিছু টাকা ছিল ঠিকই, কিন্তু তার প্রয়োজনের চেয়ে অনেক কম। সে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই মার্ফি জানতে চায়, তোমার ঠিক $32,480 কেন দরকার? রোরি কিছুক্ষণ চুপ থেকে বলে, এটা আমার ছেলের জন্য দরকার। সে জানায় তার ওয়াইফের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে আর তার ছেলে এখন তার ওয়াইফের কাছেই থাকে। তাকে আবার ফিরে পেতে হলে কোর্ট ফিস, লিগ্যাল ফিস, স্কুল ফিস সহ আরো অনেক ধরনের খরচ রয়েছে। সব মিলিয়ে লাগে ঠিক $32,480। তাই তার এই টাকাটা প্রয়োজন। এই টাকা না পেলে সে তার ছেলেকে দেখতেও পারবে না। এ কথা ভাবতেই রোরির মন অনেক খারাপ হয়ে যায়। এ সময় ডোরবেল বেজে ওঠে। রোরির মনে হয় নিশ্চয়ই ডক্টর এসেছে, কিন্তু দরজা খুলে দেখে ডক্টর নয়, বরং তাদের দলের পুরনো সদস্য বনি আর তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আসলে রিচি তাদের পাঠিয়েছিল ব্রেসলেটটি উদ্ধার করে রোরি এবং মার্ফিকে খতম করতে। তারা ঘরের ভিতর ঢুকেই ব্রেসলেটটি চাইতে থাকে আর মার্ফিদের দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে যায়। তখন মার্ফি বলে, এই ঘরে গ্যাসের লাইন খোলা, একটা গুলি করা মানেই পুরো বাড়িটা উড়ে যাবে। বনি তখন ব্যঙ্গ করে বলে, তাহলে তো তুমিও মারা যাবে। মার্ফি শান্ত গলায় উত্তর দেয়, আমি তো গুলিবিদ্ধ, মরতে তো হবেই। আর রোরিও বলতে গেলে একজনই, তারও কেউ নেই, তো আমরা মারা গেলেই বা কি হবে? এ কথা শুনে বনি একটু ভয় পায়। ঠিক তখনই মার্ফি সুযোগ
নিয়ে বনির হাত থেকে গাড়ির চাবি আর ব্রেসলেটটা ছিনিয়ে নেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। বনি পেছন থেকে ধাওয়া করলে একটি বিশাল ব্লাস্ট ঘটে আর এই ব্লাস্টে বনি আর তার গার্লফ্রেন্ড আহত হয়ে পড়ে। এদিকে মার্ফির অবস্থা খুবই খারাপ, তাই রোরি তাকে নিয়ে সোজা চলে যায় ডক্টর রিভেরার কাছে। সে অনুরোধ করে, প্লিজ মার্ফিকে ট্রিটমেন্ট করো। রিভেরা রাজি হয় না, কারণ পুলিশ তাদের পেছনে পড়ে আছে। সে বলে, তোমাদেরকে সাহায্য করলে আমাকেও পুলিশ অ্যারেস্ট করবে। তখন রোরির মাথায় আসে এক বুদ্ধি। সে বলে, তুমি আমাদের কাছে জিম্মি হয়ে যাও, তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করবে না। রিভেরা ভাবলো আসলে এই বিষয়টি মন্দ নয়। সে রোরিদের বাড়িতে ঢুকিয়ে ট্রিটমেন্ট শুরু করে। কিছুক্ষণ পর রোরি দেখতে পায় রিভেরা কারো সঙ্গে আড়ালে ফোনে কথা বলছে। সে তখন তাকে প্রশ্ন করে, তুমি কাকে ফোন করেছো? রিভেরা জানায়, আমি পুলিশকে জানিয়েছি, কিন্তু চিন্তা করো না, তাদের বলেছি তুমি মানসিক রোগী, তারা তোমাকে কিছুই করবে না। কিন্তু রোরি ভালো করেই জানে পুলিশ কাউকে ছেড়ে কথা বলবে না। সে দ্রুত মার্ফিকে নিয়ে বেরিয়ে যেতে চায়। রিভেরা পেছন পেছনে এসে বোঝাতে চায়, তুমি এমন মানুষ না, থেমে যাও। কিন্তু রোরি একটাই কথা বলে, আমি আমার লক্ষ্য পূরণ করেই স্বাভাবিক জীবনে ফিরবো। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় পুলিশ। রোরি, মার্ফি আর রিভেরা মিলে গাড়িতে ওঠে। রোরি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাদের সঙ্গে কেন যাচ্ছ? রিভেরা হেসে জানায়, তুমি তো আমার পেশেন্ট, তোমাকে তো আর আমি একা ছাড়তে পারি না। এরপর তাদের গাড়ি ছুটতে থাকে আর পুলিশ পেছন থেকে তাড়া করতে থাকে। শেষমেশ তারা গিয়ে ওঠে মিস্টার কেলির বারে। দিনের বেলায় বার বন্ধ থাকায় ভেতরে কেউ ছিল না। তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে। এদিকে মেয়র মিশেল ব্রেসলেটটি না পেয়ে পাগল প্রায়। আর আমরা অফিসের বাইরে দেখতে পাই জড়ো হয়ে আছে স্টাফ আর মিডিয়ার লোকেরা। তারা সবাই মিলে স্লোগান দিচ্ছে মেয়রকে অফিস ছাড়ার জন্য। কিন্তু মিশেল জিদ করে বসে আছে। সে এখান থেকে এক চুলও নড়বে না। আর কি জন্য মিশেল অফিস ছাড়তে রাজি না, এই কেনটা আমরা সামনেই জানতে পারবো। এবার দেখা যায় রোরিরা বারে বসে পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করছে। আর এই ফাঁকে মার্ফি রিভেরার সঙ্গে একটু ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু রিভেরা পাত্তা দেয় না। এ সময় তারা দেখে পুলিশের একটি গাড়ি বারের সামনে এসে দাঁড়িয়েছে। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বেসমেন্টে লুকায়। সেখানেও মার্ফি তার সঙ্গে ফ্লার্ট চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো লাভ হয় না, কারণ রিভেরা তাকে পাত্তাই দিচ্ছিল না। ঠিক তখনই কেলি এসে বেসমেন্টের দরজা খুলে দেয় আর তাদের বাইরে বের করে আনে। আর তারা বাইরে বের হতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে অফিসার ফ্রান্সিস। তাকে দেখে রোরি আর মার্ফির গলা একেবারে শুকিয়ে যায়। তাদের মনে হয় এবারই বুঝি সব শেষ। কিন্তু ফ্রান্সিস জানায় সে তাদের অ্যারেস্ট করতে নয়, ব্রেসলেটটি নিতে এসেছে। মার্ফি অবাক হয়ে জানতে চায়, এই ব্রেসলেটে এমন কি আছে যার জন্য মিশেল তোমাকে পর্যন্ত পাঠিয়েছে? ফ্রান্সিস বলে, আমি জানি না, আমার কাজ শুধু এটা নিয়ে যাওয়া। তাই সে বলে, তোমরা আমাকে ব্রেসলেটটি দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। ফ্রান্সিস তার প্রতিশ্রুতি অনুযায়ী রিভেরাকে তাদের কাছ থেকে মুক্ত করে দেয় আর তাকে সাথে করে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই আরো পুলিশ এসে যায়। তারাও বারে ঢুকতে চায় আর তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ। বিস্ফোরণ দেখে পুলিশ ভাবে রোরি আর মার্ফি মারা গেছে। তারা ফিরে যেতে শুরু করে, কিন্তু হঠাৎই দেখা যায় রোরিরা মারা যায়নি। তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে একটা পাবলিক বাসে উঠে পড়ে। তারা আবারও ছুটে চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা এবার কোথায় যাবে। তারা আলোচনা করছিল মার্ফি চায় কানাডার মন্ট্রিয়েলে যেতে, কিন্তু সমস্যা হচ্ছে না আছে ভিসা আর না আছে তার কাছে টাকা। আর মন্ট্রিয়েলে বেশিরভাগ সময় পড়ে থাকে বরফ। কানাডার মতো ঠান্ডা দেশে এই সাধারণ পোশাকে যাওয়া মানেই বরফে জমে আইসক্রিম হয়ে যাওয়া। তাই রোরি একদমই রাজি হয় না। আর তার এখন একটাই মাত্র লক্ষ্য, শুধুমাত্র টাকা জোগাড় করা। ঠিক তখনই সে মেয়র মিশেলের নামে একটি ফ্ল্যাকার্ড দেখতে পায় আর মার্ফির মাথায় আসে এক অসাধারণ আইডিয়া। সে হঠাৎ কিছু নাম্বার বলতে শুরু করে। রোরি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই নাম্বারগুলো তুমি জানলে কিভাবে? আসলে ওই নাম্বারগুলো ছিল মিশেলের ব্রেসলেটের পিছনে লেখা, আর এই জন্যই মিশেল এই ব্রেসলেটটি পেতে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নাম্বারগুলো আসলে কিসের? উত্তরটা অনেকটাই অবাক করার মতো, তাই না বন্ধুরা? এবার চলো আমরা সন্ধান করি এই নাম্বারগুলো কিসের। এই নাম্বারগুলো ছিল আসলে মিশেলের পার্সোনাল লকারের কম্বিনেশন লক নাম্বার। সেই লকারে আছে মেয়রের সমস্ত দুর্নীতির কালো টাকা। আর এই কারণেই সে অফিস ছেড়ে কোথাও যাচ্ছিল না। সে বহু মেকানিক ডেকে লকার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। এদিকে রোরি আর মার্ফি বুঝতে পারে এটাই তাদের শেষ সুযোগ। তারা ঠিক করে দ্বিতীয়বারের মতো চুরি করবে। এবারে টার্গেট হলো মেয়রের লকার। এদিকে মেয়র মিশেল ব্রেসলেট পেয়ে লকার খুলে ফেলে আর তার অ্যাসিস্ট্যান্ট এলেনকে নিয়ে টাকাগুলো গোছাতে থাকে। আর সেই মুহূর্তেই হঠাৎ কারেন্ট চলে যায়। সরকারি ভবনে বিদ্যুৎ চলে যাওয়া অসম্ভব। সে বুঝে যায় কিছু একটা গোলমাল আছে। সে টের পায় ঠিকই, কারণ এই কারেন্ট যাওয়ার পেছনে ছিল রোরি ও মার্ফির হাত। তারা অফিসের পিছনের পাইপে আগুন লাগিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। ফলে ফায়ার সার্ভিস অ্যালার্ম বেজে ওঠে আর কারেন্টের লাইনও কেটে যায়। আর চারদিকে তৈরি হয় এক বিশাল হুলস্থুল। এই সুযোগে রোরি আর মার্ফি ফায়ার ফাইটার সেজে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই সেখানে আসল ফায়ার ফাইটাররাও এসে পড়ে। তারা সবাইকে উদ্ধার করতে ব্যস্ত হয়ে যায়। রোরি আর মার্ফি কোনো মতে তাদের চোখ ফাঁকি দিয়ে মেয়রের রুমের দিকে এগোতে থাকে। তারা দেখে আসল ফায়ার ফাইটাররা মেয়র মিশেলকে জোর করে বের করে নিচ্ছে, কিন্তু তখনও মেয়র চিৎকার করছে আমার লকার, আমার টাকা এই বলে। এই দৃশ্য দেখে রোরি আর মার্ফি বেশ খুশি হয়ে যায়। তারা রুমে ঢুকে দেখে ভেতরে আছে শুধুমাত্র এলেন। রোরি তখন এলেনকে টাকার লোভ দেখায়। এলেন তাদের সাথে কোঅপারেট করতে রাজি হয়ে যায়। তারা লকার থেকে টাকা কালেক্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই পুলিশ পুরো বিল্ডিংটি ঘিরে ফেলে এবং ফায়ারিং করতে শুরু করে। কিন্তু যখন তারা জানতে পারে ভেতরে মেয়রের অ্যাসিস্ট্যান্ট জিম্মি হয়ে আছে, তখন তারা ডক্টর রিভেরাকে ভেতরে পাঠায় নেগোশিয়েট করার জন্য। রিভেরা ভিতরে গিয়ে অসংখ্য টাকার বান্ডিল দেখে একটু লোভে পড়ে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। সে রোরিকে বোঝাতে থাকে এই টাকাগুলো তোমাদের নয়, তোমার এইসব করা একেবারেই উচিত হচ্ছে
হচ্ছে না। রিভেরার কথা শুনে রোরির মনও একটু নরম হয়ে যায়। এদিকে অ্যালেন এখন আর টাকা নিতে রাজি নয়, বরং সে মেয়রের দুর্নীতির সমস্ত প্রমাণ, ডকুমেন্ট ও ফাইল রোরিকে দিয়ে দেয়। সে যেন সেটা পুলিশের হাতে তুলে দেয়। রিভেরা চায় না রোরি পুলিশের হাতে ধরা পড়ুক। সে তাকে পরামর্শ দেয়, তোমরা এখান থেকে পালিয়ে যাও। কিন্তু চারপাশে তো অনেক পুলিশ, তারা কিভাবে পালাবে? তারা তখন রিভেরা আর এলেনকে নিচে পাঠায়। রিভেরা নিচে এসে পুলিশকে জানায় রোরিরা এখনই নিচে নামবে। কিন্তু ঠিক তখন রোরি আর মার্ফির বদলে নিচে নেমে আসে মেয়রের টাকা ভর্তি বিশাল আলমারি। টাকাগুলো ভেঙে পড়ে রাস্তায় আর বাতাসে উঠতে থাকে। মানুষ আর পুলিশ সবাই লুটে পুটে পড়ে যায় টাকার পিছনে। সেই বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়ে এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে রোরি আর মার্ফি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে পালিয়ে যায়। টাকাগুলো এভাবে উঠতে দেখে মেয়র মিশেলের কলিজা একেবারে ছিঁড়ে যায়। কিন্তু সে মুখে বলে, ওই টাকা আমার না, আর এই টাকার ব্যাপার আমি কিছুই জানি না, এই টাকা আমার টাকা না। কিন্তু পুলিশ আর মিডিয়া সবাই বুঝে যায় সত্যটা কি। এদিকে রোরি আর মার্ফির গাড়ি পালাতে গিয়ে আবারও পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আবারও পেছনে পড়ে যায় পুলিশ। তখনই তাদের সামনে এসে দাঁড়ায় অফিসার ফ্রান্সিস। তখন মার্ফি তাকে প্রস্তাব দেয়, আমরা তোমাকে মেয়রের সকল দুর্নীতির প্রমাণ দেব, তার বদলে আমাদের যেতে দাও। কিন্তু ফ্রান্সিস ছিল একজন সৎ অফিসার, সে কোনোভাবেই আইন ভাঙতে রাজি না। তাই সে তাদের দুজনকেই অ্যারেস্ট করে ফেলে। আর এর কয়েকদিন পর আমরা দেখতে পাই তাদের অ্যারেস্ট করা হলেও কিছুদিন পরই তাদের ছেড়ে দেওয়া হয়। মার্ফি আর রোরি তাদের পুরনো জীবন ফিরে পায়। আর এদিকে তাদের দেওয়া প্রমাণের ভিত্তিতে মেয়র মিশেলকে গ্রেপ্তার করা হয়। আর অন্যদিকে রিচি আর বেসেগাই তারা পালিয়ে মন্ট্রিলে পৌঁছায়। কিন্তু তারা বরফে এমন ভাবে জমে যায় একেবারে স্থির হয়ে পড়ে এবং অবশেষে তারাও ধরা পড়ে বর্ডার পুলিশের কাছে। এবং মুভির শেষে দেখা যায় রোরি ফাইনালি তার ছেলের সাথে দেখা করার সুযোগ পায়। আসলে সেদিন লকারের বিশৃঙ্খলার মধ্যে রোরি তার প্রয়োজনীয় টাকাটা রিভেরার কাছে দিয়ে দেয়। এ কারণেই পুলিশ তার কাছে কোনো টাকা পায়নি। আর ছেলের মুখটা দেখে রোরির মন একেবারে শান্ত হয়ে যায়। অন্যদিকে মার্ফি চলে যায় রিভেরার সাথে দেখা করতে। এদিকে রিভেরা বেরিয়ে এসে তার পাশে বসে মায়া ভরা দৃষ্টিতে মার্ফির দিকে তাকিয়ে থাকে। আর সেখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার নতুন গল্প। এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এই গল্পটা শুধু চোর পুলিশের কাহিনী নয়, এই গল্প একজন বাবার ভালোবাসার গল্প। একজন বাবা তার সন্তানের জন্য কতটা ঝুঁকি নিতে পারে সেটা এই ছবিতে অসাধারণ ভাবে দেখানো হয়েছে। আসলে বাবারা এমনই, সন্তানের জন্য সবকিছুই করতে পারে। তাই তোমাদের বলবো, তোমাদের বাবার প্রতি সর্বদা খেয়াল রাখবে, তাদের সম্মান করবে, শেষ বয়সে তাদের পাশে থেকে তাদের সেবা করবে, যা ছোটবেলায় বাবা তোমাদের করেছে। তো তোমাদের কাছে আজকের গল্পটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনুপ্রেরণা হয়ে। আর এমন অসাধারণ সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।